আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো রমজান মাসের আমার ডিউটি হচ্ছে সকাল সকাল এসে রামাদান ক্যালেন্ডারটা চেঞ্জ করা। আর দেখতে দেখতে দেখেন 17 রোজা চলছে, দিন কিভাবে যাচ্ছে টেরই পাওয়া যায় না। আর এই তো এখন ক্যালেন্ডারের পাতা চেঞ্জ করে দেন আমি চলে আসছি রান্নাঘরে, কারণ ইফতার তারপরে সাহারি সব কিছু একবারই রান্না করে ফেলবো। ইফতারে যা খাবো ওটাই হচ্ছে আবার সাহারিতেই থাকবে, যার জন্য একটু মানে মোটামুটি একটু রান্না করছি। তো এখানে আমি একটু বাঁধাকপি ভাজি করে নিব। এই বাঁধাকপিটা যে কতদিন ধরে আমার ফ্রিজে আছে তা আল্লাহই জানে, কারণ আমার আর মনে নেই যে এটা কবে আমি এনে রেখেছিলাম। তো বাঁধাকপিটা আমি ওই যে একটু খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করি, না হলে হচ্ছে এভাবে ভাজি করি। এখন যেভাবে আমি আজকে এই বাঁধাকপিটা ভাজি করব, তো তার আগে হচ্ছে একটু পেঁয়াজ কুচি করে নিলাম, তারপর আবার একটু কাঁচামরিচও কেটে নিচ্ছি। আমার না রান্নার আগে কেন যেন এই জিনিসটা খুব বিরক্ত লাগে। তো দেখা যায় যে রান্নার আগে সবসময় আমি এই জিনিসগুলো গুছিয়ে রেখে দিই, কিন্তু যেদিন গোছানো থাকে না সেদিন গুছিয়ে নিয়ে রান্না করতে হয়, ওইটা খুবই বিরক্তকর। আর আমার যাও না এই কথাটাই বলে যে রান্নার সময় পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ছিলে কুচি করে নিয়ে রান্না করাটা খুব বিরক্তকর। আগে থেকে কাটা থাকলে আর এত বিরক্ত লাগে না। আসলেই কিন্তু তাই। তো এনিওয়েজ আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি। আর ইলিশ মাছ এনেছিলাম, যে সেই ইলিশ মাছটা মোটামুটি বড়ই ছিল। হাফ রান্না করা হয়েছিল দাওয়াতের দিন, আর বাকি হাফ আমি রেখে দিয়েছিলাম যেটা পরে রান্না করব। তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি, বেশি দিন আর ফ্রিজে না রাখি। তো বাঁধাকপির এই ভাজিটার মধ্যে আমরা হচ্ছে আমার আম্মুর যে মিশানো মশলাটা সেই মশলা দিই, আর হলুদ লবণ। আর যাদের এই মিশানো মশলাটা নেই তারা হচ্ছে সামান্য একটু মেথি গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে এই রান্নাটা করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা তো এভাবে খাই বা খেয়ে আসছি জন্য এরকম ভালো লাগে। জানি না বাকিরা কে কীভাবে খান, তবে আমাদের কাছে এইভাবে খেতে খুবই ভালো লাগে। আর যার জন্য বাঁধাকপি ভাজি করা মানে আমি সবসময় এভাবেই করব। এবং আমার হাজব্যান্ডের এই জিনিসটা এত পছন্দ, কোন একটা ভ্লগে জানি আমি বলেছিলাম ওই দিন আমি হচ্ছে এই রান্নাটা করেছিলাম। তো আমার হাজব্যান্ড বলছে যে তুমি তোমার ভ্লগে এই রেসিপিটা শেয়ার করেছিলে। পর আমি বললাম যে না, এখনও করা হয়নি। তো তিনি বলছিলেন যে এটা শেয়ার কেন করোনি, এটা তো খেতে অনেক মজা, এটা শেয়ার করো তুমি। তারপর বোধহয় আমি শেয়ার করেছিলাম একবার। তো যাই হোক, আমি দু চুলায় রান্না চড়িয়ে দিয়েছি যেন একসাথেই হয়ে যায়। আর রোজার মাসে আসলে আলাদা আলাদাভাবে কোনো কিছু করতে মানে মানে টাইম নষ্ট হবে এমন কোনো কিছু ভালোই লাগে না, এত বোরিং লাগে সব কিছু। এই জন্য মানে একবারে দুই চুলায় সব কিছু চড়িয়ে দিয়েছি, দুটোই একসাথে হচ্ছে। তো এবং রান্না আমার একসাথেই শেষ হয়ে গেছে, শুরুও করেছিলাম একসাথে, শেষও হয়েছে একসাথে। তো আজকে মোটামুটি আমার প্রেশার ঠিক বলবো না, বাট ব্যাক টু ব্যাক কিছু রান্নার কাজই ছিল। এখানে আমি যেমন সাহারি আর ইফতারে আমরা যা খাই তাই হচ্ছে রান্না করে নিচ্ছি। তারপরে আবার একটু ইফতারের জন্য একটু আমি আলুর চপ আবার আমি বানিয়ে রেখে দিব। দেখা যায় যে হঠাৎ হঠাৎ যদি কোনো গেস্ট চলে আসলো বা নেক্সট যদি কোনো দাওয়াত রাখি, ওই সময় এই আলুর চপগুলো কাজে আসবে। তো সেই হিসেব করে আমি আবার একটু এক্সট্রা বানিয়েও রেখে দিব। তো যাই হোক, এখন মানে রান্না শেষ করার পরে তারপর আমি আবার একটু আলু আর ডিম একত্রে আমি সিদ্ধ চড়িয়ে দিয়েছি। এটা সিদ্ধ হতে থাকুক, এই ফাঁকে আমি একটু পরোটা কেটে বক্সে হচ্ছে রেখে দিব। কারণ দেখা যায় অনেক সময় সাহারিতে আমার হাজব্যান্ড ভাতের বদলে তিনি একটু রুটি বা পরোটা খেতে চান, তো তখন এগুলো কাজে আসে। আর ওই সময় আসলে ঘুম ঘুম চোখ নিয়ে তারপরে মানে এগুলো কেটে নিয়ে করা খুব বেশি বিরক্তকর। এই জন্য সব কিছু কাজ আগে থেকেই করে একটু রেখে রেখে দেই, যেন আমার মানে কাজের সময় যেন কোনো ভেজাল না হয়, এই আর কি। এনিওয়েজ এখন আমার আলু আর ডিম সব সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে ছিলে তারপরে হচ্ছে ম্যাশ করে রেখে দিব। তো ফার্স্টে ভেবেছিলাম যে ম্যাশ করে রেখে দিব, পরে বিকেলের দিকে এটা বানাবো। কিন্তু আমি না আসলে কাজ ফেলে রাখতে পারি না। আমার কাছে মনে হয় যে কাজ যেহেতু করতে বসেছি একবারে এটাকে শেষই করে ফেলি, না হলে জমিয়ে রাখতে একটুকু মানে ভালো লাগে না। বা আমি যদি কখনো চিন্তাও করি যে ঠিক আছে এটা এখন এইভাবে রাখি, 50% এভাবে করা আছে, বাকি 50% আমি পরে করব। তো করে হচ্ছে আমি মানে বাসায় রুমে এসে হয়তো বা বসি বা অন্য কোনো কিছু করার মতো থাকি, কিন্তু আমার না মন আর মাথা ওই রান্নাঘরের মধ্যেই থাকে যে না এই জিনিসটা পেন্ডিং হয়ে আছে, থাকে এটা করে ফেলি করে ফেলি করে ফেলি। মানে নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে পরে যখন আমি হেরে যাই, তারপর আর কি পরে করব, আমি আবার সাথে সাথে রান্নাঘরে গিয়ে সেই কাজটা আমি মানে সেরে তারপরে অন্য কাজে হাত দেই। মানে আমি কখনোই কোনো কিছু মানে ফেলে রাখতে পারি না, আমার হচ্ছে এই টাইপের একটু সমস্যা আছে।
তো যাই হোক, আমার না আলু যে ম্যাশারটা আছে সেই আলু ম্যাশারটা ভেঙে গেছে। তো এখন আলু ম্যাশ করা এত যে বিরক্তকর একটা বিষয়, কি আর বলবো। তো এর আগের বার যে আলুর চপ বানিয়েছিলাম, আমার ভাবি আমাকে আলুটা ম্যাশ করে দিয়েছিল, এবার আমি নিজেই করছি। আমার এত বিরক্ত লাগছে, কি আর বলবো। তো যাই হোক, এর আগের ভ্লগেও আমি আমার এই রেসিপিটা শেয়ার করেছিলাম, এখানেও বলছি। চাট মশলা, তারপরে গরম মশলা, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর পেঁয়াজের বেরেস্তা, এগুলো সমস্ত কিছু একত্রে দিয়ে তারপরে হচ্ছে এটাকে মেখে নিয়ে 8টা সমান সমান ভাগ করে নিব। যেহেতু আমি 2টো ডিমের আলুর চপ বানাচ্ছি, তো 2টো ডিমকে আমি 4 ভাগ করে কেটেছি, তো টোটাল 8 পিস বের হয়েছে। তো সেই অনুপাতে আমি এটাকে 8 ভাগ করে নিব একদম সমান সমান। আর এভাবে করে না নিলে দেখা যায় যে একটা ছোট হয়, একটা বড় হয়, এরকম ভেজাল হয়। এই জন্য আমি সব সময় একদম যত পিস ডিম হয় আলুটাকে ঠিক সমানভাবে ততটা ভাগ করে নেই। এতে করে মানে যখন আমি চপগুলো বানাবো, ডিমটা ভেতরে দিব, খুব ইজি হয় আমার জন্য বানানোটা। এই জন্য আমি সবসময় এভাবে আর কি করি। আচ্ছা, আজকে আপনাদের সাথে একটা মজার একটা কমেন্ট শেয়ার করি। আমি যখনই এই কথাটা চিন্তা করি না, আমি এখন একা একা হাসি। তো আমার একজন ভিউয়ার আপু আছে, আফরিন মৌ আপুর নাম। তো আপু সেদিন কমেন্ট করেছিলেন আমার লাস্ট ব্লগে। তো আপু আর আপুর 5 বছরের মেয়ে দুজন একত্রে মিলে আমার ব্লগ দেখেন। তো আপুরও না নিকনেম হচ্ছে মৌ। তো আমি আমার ব্লগে যখন আমার ফ্রেন্ড মৌ আপুর কথা বলি, তো তখন আপুর 5 বছরের মেয়ে নাকি বলে যে আম্মু তুমি আন্টির সাথে দেখা করেছো। আমি এই কমেন্টটা পড়ে এত মজা পেয়েছি, কি আর বলবো। আমি না এখনও যখন মানে এই কথাটা আমার মনে পড়ে আমি হাসি। আমার হাজব্যান্ডের সাথেও আমি এটা শেয়ার করেছি, আর তবে মো আপুর সাথে শেয়ার করা হয়নি। মো আপু আমার এই ব্লগ দেখে আজকে জেনে যাবেন। তো মানে কিছু কিছু জিনিস থাকে না, এত বেশি ভালো লাগে। যেমন এই কমেন্টটা আমার এত বেশি ভালো লেগেছে। তো আপুর আপনার মেয়ের জন্য অনেক বেশি ভালোবাসা, অনেক দোয়া থাকলো। তো মামুনির নাম তো আমি জানি না, প্লিজ আমাকে নামটা জানাবেন। আর ওর জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকলো। তো আমার না কিছু খুদে খুদে দর্শকও আছে, এটা আসলে আমি মানে খুব এখন আমি রিয়েলাইজ করছি। যেমন একজন তো আমার বাসাতে চলে আসছিলেন, তিনি আমার নেবার। আর এখন মৌ আপু বললেন যে তার 5 বছরের বেবি আমার ব্লগ দেখে। তারপরে লুনা আপুর মেয়েরও বয়স এরকমই 6 বা 7 এরকম হবে। তো লুনা আপুও তার মেয়ে সহ আমার ব্লগ দেখে। তো এই খুদে খুদে দর্শক যে আমার আছে, আমি ভাবলেই আমার এত বেশি ভালো লাগে। তো কেউ যদি বলে যে এই ব্লগিংয়ে আসলে মানে কি আছে, আসলে তেমন কোনো কিছুই নেই, আহামরি কিছুই নেই। কিন্তু এই যে কিছু ভালোবাসাগুলো আমি পাচ্ছি, এটা হয়তো বা অন্য কোনোভাবে পেতাম না, এই ভ্লগের মাধ্যমেই পাচ্ছি। তো আসলেই ভ্লগ করে কিছু না থাকলেও অনেকের জন্য হয়তো বা কিছু নেই, কিন্তু আমার কাছে আসলে অনেক কিছুই আছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ আপুরা, আপনারা আমাকে এত বেশি পছন্দ করেছেন বা আমাকে ভালোবাসছেন, এই জন্য আপনাদের কাছে আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। তবে সবাই যে ভালোবাসে তাও না, যেমন অনেকে আমাকে হয়তো বা হেটও করে। আর মানে আফরিন মৌ আপু যেটা বলছিলেন যে আপু আপনার ভ্লগের অপেক্ষায় থাকি, তো যেমন আমার এই প্রিয় আপুরা আমার ভ্লগের অপেক্ষায় থাকে, তেমনি অনেকে আছে হয়তো বা যখনই আমার ভ্লগ দেখে বা আমার গলার আওয়াজ শুনে মনে করে যে উফ এই মহিলা আবার চলে আসছে, অসহ্য বিরক্তকর। তো যেখানে ভালোবাসা থাকে সেখানে আবার হেটও থাকে। তবে সব কিছু মিলিয়েই আসলে জীবন। আর আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসাগুলোকেই ফোকাস করার জন্য বা ভালোবাসাগুলোকেই প্রাধান্য দিতে। তো এই তো, এটাই আমার অ্যাচিভমেন্ট, যাই বলেন না কেন। এনিওয়েজ, এদিকে গল্প করতে করতে ওদিকে আমার আলু আর ডিম চপ বানানো একেবারেই হয়ে গিয়েছে। তো 2টো শুধু রেখেছি, আর বাকিগুলো আমি ফ্রিজারে রেখে দিব। সুন্দর করে আমি এটাকে একটা বক্সে ভরে নিয়েছি। আর 2টো বাইরে রেখেছি, যে হাজব্যান্ড যখন বাসায় আসবেন তখন তাকে আমি ভেজে দিব, আমি আর তিনি দুজন মিলে আর কি খাবো। এরপরে হাতে সময় ছিল, তো ভাবলাম যে ইফতারের আগে আগে ডাইনিং টেবিলটা একটু মুছে ফেলি। এটা ওই যে আম্মুরা আসছিল, এরপর আর ডাইনিং টেবিলটা মুছা হয়নি। তো ভাবলাম যে এখন একটু মুছে টুছে রেডি করে ফেলি, যেহেতু হাতে সময় আছে। আর আমি না ডাইনিং টেবিলের জন্য একটা মানে পিন্টারেস্ট থেকে একটা আইডিয়া পেয়ে ওরকমই টাইপের একটা হচ্ছে টেবিল ক্লথ কিনেছি। তো ওটা আমি এখন বিছাবো না, তো ইনশাল্লাহ ঈদের দিন বা ঈদের আগে দিয়ে ওটা আমি বিছাবো। তো পিন্টারেস্টে না ওটা হচ্ছে একটু চেক প্রিন্টের মতো,
তো পিন্টারেস্টে দেখা যায় যে এরকম একটু অ্যাস্থেটিক একটা ভাইব থাকে এই চেক প্রিন্টটা দিয়ে যদি আপনি কোনো টেবিল ক্লথ বা সাইড টেবিল এগুলো যদি ডেকোরেট করেন তো দেখতে না বেশ ভালো লাগে। তো ওই জিনিসটা মাথায় রেখে আমি ওটা কিনেছিলাম। তো ইনশাআল্লাহ দেখা যাক, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে ঈদের সময় আমি ওটা মানে ওইভাবেই হচ্ছে আমি ওটাকে একটু সাজাবো। আর এই তো কাজ শেষ করে তারপর হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে, ভিডিও কলে দুজন ইফতার শুরু করে দিলাম আমরা। তো হাজব্যান্ড বাসায় আসার পর তাকে আমি আলুর চপটা ভেজে দিয়েছিলাম। তো তিনি খেয়ে বলছেন যে এটা কি বাইরে থেকে আনিয়েছো, মানে তার কাছে এটা খেয়ে মনে হচ্ছে না যেটা বাসায় বানানো, বা সে ভেবেছে এটা বাইরে থেকে আনা। তো এনিওয়েজ আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ অন্য একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।